সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেব স্টাডি ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি অপু চন্দ্র দেব, ফাউন্ডার অফ দেব স্টাডি ল্যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হাইড্রোজেন বা তার অনুরূপ কোনো পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন ইকুয়েশনের মাধ্যমে, ইকুয়েশন জনিত ব্যাখ্যার মাধ্যমে আমরা আজকে হাইড্রোজেন পরমাণুর বা তার অনুরূপ কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে চলো যাই আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো আমি এখানে একটি চিত্র অঙ্কন করেছি। তোমরা কি দেখতে পাচ্ছ? বলো তো এটি কি? এই যে মাঝে একটি প্লাস চিহ্ন দ্বারা এটি কি হতে পারে? এটি হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে আমি এটা কি বলতে পারি? এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক তার চারপাশে একটি গোলাকার একটি কক্ষপথ দেখা যাচ্ছে, যেটির নাম হচ্ছে অরবিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একে আমরা অরবিট বলতে পারি বা প্রধান কক্ষপথ বলতে পারি, ঠিক আছে? এবং আমরা দেখতে পাচ্ছি এই প্রধান কক্ষপথে একটি ইলেকট্রন, এই যে একটি ইলেকট্রন ঘুরছে, সেইভাবে ঘুরবে, সুতরাং এটি হচ্ছে একটি ইলেকট্রন। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব স্পষ্ট বুঝতে পারছি যেখানে প্রোটন আছে এবং একটি ইলেকট্রন আছে, এবং আমি এখানে বলতে পারি একটি প্রোটন আছে, তাহলে এখানে একটি প্রোটন একটি ইলেকট্রন, তাহলে অবশ্যই এই চিত্রের নাম হবে হাইড্রোজেন পরমাণু। তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ যদি নির্ণয় করতে পারি, আমরা কিন্তু এর অনুরূপ অন্যান্য পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রন আছে এখানে, তার মানে ইলেকট্রন কিন্তু তার চারদিকে ঘুরছে, নিউক্লিয়াসের চারদিকে। এখন আমরা তো এই যে কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ এই কক্ষপথ থেকে এই নিউক্লিয়াস দূরবর্তী যে অঞ্চলটি আছে বা যে রেখাটি আছে, এটি ব্যাসার্ধ নির্ণয় করব। কিন্তু তার আগে আমরা একটু জেনে নেই কেন এই ইলেকট্রন কক্ষপথে ঘুরে। আচ্ছা, আমরা এই যে একটি নিউক্লিয়াস আঁকলাম এবং এখানে একটি কক্ষপথ আঁকলাম, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইলেকট্রন আছে। এখন ঘটনা হলো, এই যে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ, আর এই যে এখানে নিউক্লিয়াস, এটির চার্জ কিন্তু পজিটিভ। তাহলে আমরা জানি বিপরীত আধানদ্বয় একে অপরকে আকর্ষণ করে। তাহলে এখানে ঠিক একই ঘটনা ঘটবে, এখানে এই ইলেকট্রনকে নিউক্লিয়াস তার নিজ দিকে আকর্ষণ করবে। আমরা যদি একটি বস্তুকে সুতাতে ঝুলাই, ঝুলানোর পর যদি আমরা এইভাবে ঘুরাই, তাহলে আমরা দেখতে পারবো যে একটা টান টান অবস্থা থাকবে আমার হাতের মধ্যে এবং বস্তুটি ঘুরতে থাকবে। কেন সেটি ঘুরে? আমরা খুব স্পষ্টভাবে জানি, এই যে বস্তুটি সুতার মাধ্যমে ঝুলানো থাকবে, তার কেন্দ্রমুখী একটা আকর্ষণ থাকবে, আর কেন্দ্রমুখী একটা বল থাকবে, আর অন্য একটি বল থাকবে কেন্দ্রবিমুখী। ঠিক একইভাবে নিউক্লিয়াস যখন তার চারপাশে ঘুরে, তখন তার মধ্যে একটি কেন্দ্রমুখী বল থাকে, আর এই কেন্দ্রমুখী বলের বিপরীতে একটি বল থাকে, সেটি হচ্ছে কেন্দ্রবিমুখী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল দুটি যখন সমান হয়, তখন এই মনে করো এই নিউক্লিয়াস ইলেকট্রনকে বলছে তুই এদিকে আয়, হ্যাঁ, ইলেকট্রন বলছে না আমি ওদিকে যাব, মানে বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করে। তাই এদিকে এবং এদিকে কোনো দিকে না আসতে পেরে এই ইলেকট্রন কি করে? অন্যদিকে যায়। অর্থাৎ এই যে ইলেকট্রনের বেগ বোঝাচ্ছে আমরা, এটা হচ্ছে লব্ধি বল প্রয়োগ করে। এখানে আসার পর আবার নিউক্লিয়াস তাকে ডাকে, সে আবার ওইদিকে যাওয়ার চেষ্টা করে, তারপর সে আবার এদিকে যায়। এখানে আসার পর আবার ডাকতেছে, সে আবার বিপরীত দিকে যাচ্ছে, আবার এদিকে যায়। এদিকে আসার পর এভাবে ডাকতেছে, এইভাবে যাচ্ছে, আবার এদিকে যায়। এইভাবে সমস্ত এই কক্ষপথে ইলেকট্রনটি ঘুরতে থাকে। তাহলে আমরা কি দেখতে পেলাম? এইভাবে লব্ধি বলের কারণে, অর্থাৎ
কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান হওয়ার কারণে এদের মাঝখানে একটি লব্ধি বল সৃষ্টি হয়, আর এই লব্ধি বলের কারণে ইলেকট্রন কক্ষপথে ঘুরতে থাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারলাম যে এই ইলেকট্রন কেন এই নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। এখন আমরা নির্ণয় করব যে এখান থেকে ঠিক এই জায়গা পর্যন্ত এর ব্যাসার্ধটা ঠিক কত হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধরে নিতে পারি যে এই যে ইলেকট্রন এটা হচ্ছে ই, আর এখানে একটি চার্জ আছে যাকে আমরা লিখতে পারি জেড ইন্টু ই। জেড ইন্টু ই আমরা কেন লিখলাম? এখানে ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, আর এখানে প্রোটনের চার্জ হচ্ছে ই। তাহলে এই যে ইলেকট্রনের চার্জ ই, প্রোটনের চার্জ ই, আর এখানে জেড লিখলাম, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রোটনের চার্জ ই, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ ই, এবং জেডটা হচ্ছে প্রোটন সংখ্যা, দ্যাট মিন্স পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা আরো বলতে পারি বা আরো লিখতে পারি, যা লিখতে পারি সেটা হচ্ছে আমরা ধরে নিতে পারি ইলেকট্রনের, আমি এখানে লিখলাম ধরি ইলেকট্রনের চার্জ ই। ঠিক আছে, তারপর আমরা ধরতে পারি নিউক্লিয়াসের মোট চার্জ। আমরা বলতে পারি যে আমরা নিউক্লিয়াসের চার্জ ধরতে পারি ই, কিন্তু এখানে মনে করি প্রোটন সংখ্যা আছে জেড, তাহলে আমরা লিখতে পারবো জেড ই। তারপরে এখানে আছে ইলেকট্রনের বেগ আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ইলেকট্রন বেগ, যে বেগে ইলেকট্রনটি ঘুরতেছে, ইলেকট্রনের বেগ আমরা লিখতে পারি ইলেকট্রনের বেগ সমান ভি। ঠিক আছে, তারপরে আমরা লিখতে পারি যে ইলেকট্রনের ভর, যেটার ভর হচ্ছে আমরা ধরি এম। তাহলে এই যে আমরা এগুলো লিখলাম, এগুলো দিয়ে আমরা একটা ইকুয়েশন তৈরি করি। আমরা জানি যে এখানে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, বিপরীত আধানদ্বয় একে অপরকে কিন্তু আকর্ষণ করবে। যদি আকর্ষণ করে তাহলে আমরা এখানে ফিজিক্সের কুলম্বের সূত্রটি ব্যবহার করতে পারি। তাহলে কুলম্বের সূত্রটা কি ছিল? কুলম্বের সূত্র ছিল যে নির্দিষ্ট মাধ্যমে দুটি আধান, সেটা হতে পারে একই আধান, হতে পারে বিপরীত আধান, এদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিতে পারি আর। ঠিক আছে, মানে রেডিয়াস। তাহলে আমরা এখানে বলতে পারি যে কক্ষপথের ব্যাসার্ধ সমান আর। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে শব্দগুলো আমরা লিখলাম, এগুলো থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করি। তাহলে এখানে যেহেতু পরস্পর আকর্ষণ বল কাজ করবে, আমরা এখানে লিখতে পারি কুলম্বের সূত্রানুসারে। তাহলে কুলম্বের সূত্রানুসারে কি হবে? কুলম্বের সূত্রানুসারে এই যে নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করবে, সেটিকে আমরা লিখতে পারি যে F ইকুয়াল টু কে Q1 Q2, সেটা আমরা কুলম্বের সূত্রে বসিয়েছিলাম। এখানে এই যে এটা বসাতে পারি, অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ এবং হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে এই যে আমরা এই সূত্রটি আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি। এখানে আমরা F সমান, এই Fটা হচ্ছে কেন্দ্রমুখী, অর্থাৎ কেন্দ্রের দিকে যে বলটা আকর্ষণ করে সেটি কেন্দ্রমুখী বল। এখন এই যে কে এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, এবং আমরা জানি কে এর মান 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। একে বলা হয় কুলম্ব ধ্রুবক। তো এই যে এককটা, সেটা হচ্ছে এসআই এককে। ঠিক আছে, আমরা এখানে সিজিএস এককটা ব্যবহার করব। আমরা সিজিএস এককে ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করব। তাহলে সিজিএস এককে, এই যে সিজিএস এককে কে এর মান কি হবে? কে এর মান হবে 1।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো সিজিএস এককে কে এর মান কিন্তু 1 হবে, আর এককটা আমরা লিখতে পারি এই যে নিউটনের এসআই এককে নিউটন হলেও সিজিএস একক হবে ড্রাইন। তারপরে এখানে আছে মিটার স্কয়ার, এটা হলো সেন্টিমিটার স্কয়ার, কুলম্বে লিখতে পারি ইএসইউ পার ইউএল। তাহলে আমরা এখানে সিজিএস কে লিখতে পারি 1 জয়েন্ট সেন্টিমিটার স্কয়ার পার ইএসইউ স্কয়ার। তাহলে আমরা এখানে কে এর মানটা 1 আমরা লিখতে পারি। তাহলে আমি যদি এখানে কে এর মানটা 1 বসাই তাহলে z স্কয়ার বাই r স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে অনেকেরই কথা থাকতে পারে, স্যার এখানে আপনি 1 ডাইন সেন্টিমিটার স্কয়ার কেমন করে হলো? তোমরা যদি এই বিষয়টি জানতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি একটি লিংক দিয়ে দিচ্ছি, ওই লিংকে ক্লিক করে তোমরা কুলম্বের ধ্রুবকের সিজিএস এককটা বুঝতে পারবে, তাহলে সেখান থেকে আমরা সেটি জেনে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে একটা বক্সের ভিতরে রাখি, এই যে আমরা এফ এর মান নির্ণয় করলাম, এটি হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল আমাদের জানা হয়ে গেল। এবার আমরা একটা জিনিস দেখি, সেটি হলো কেন্দ্র বহির্মুখী বল। এই যে এটি হচ্ছে কেন্দ্রমুখী বল আর এটি হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। কেন্দ্র বহির্মুখী বল বলতে আসলে কি বোঝায়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে কেন্দ্র বহির্মুখী বল নির্ণয় করার জন্য আমরা এই সূত্রের শরণাপন্ন হতে পারি F = ma, ঠিক আছে? এবং এখান থেকে আমরা লিখতে পারি এই যে m টাকে m ধরে এটাকে লিখতে পারি b²/r। এখন ঘটনা হলো এই যে a সমান b²/r কেমন করে লিখলাম? সেটি হলো কেন্দ্র বিমুখী ত্বরণ থেকে আমরা পেয়েছি, ঠিক আছে? অর্থাৎ কেন্দ্রের বিপরীত দিকে যে ত্বরণটা আছে সেই ত্বরণটা হচ্ছে a, এবং এটা থেকে আমরা এই সূত্রটি পেয়েছি। তাহলে আমি এখানে লিখতে পারি mb²/r। তাহলে এখানে F = mb²/r। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা এখানে mb²/r পেলাম সেটি হচ্ছে কেন্দ্র বিমুখী, তাহলে কেন্দ্র বিমুখী বল। তাহলে আমরা আগে পেয়েছি কেন্দ্রমুখী আর এখন পেলাম কেন্দ্র বিমুখী। আমরা এখানে একটু লিখি, তাহলে আমরা এটা একটু স্মরণ রাখতে পারবো যে কেন্দ্রমুখী বল যেটি পেয়েছি সেটির সমীকরণ হচ্ছে F1 = z²/r²। আর কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল যেটি পেয়েছি সেটাকে আমরা F2 দিয়ে লিখতে পারি mb²/r। এখন এই যে আমরা কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পেয়েছি, আমরা কিন্তু রাদারফোর্ডের অনুসারে জানি বা বুড়ো বলেছেন সেটিকে যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান হবে, আর সমান না হলে কিন্তু ইলেকট্রন তার চারদিকে অর্থাৎ নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা কি জানি? আমরা জানি কেন্দ্রমুখী বল যেটাকে আমরা F1 দ্বারা প্রকাশ করলাম এবং কেন্দ্র বিমুখী বল যেটাকে F2 দ্বারা প্রকাশ করলাম সেটি পরস্পর সমান ইলেকট্রনের জন্য। তাহলে আমরা এখানে F1 এর মানটা বসাই দিই, z²/r² = F2 এর মান mb²/r। তারপর আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি, এই যে উভয় পক্ষকে আমরা r দ্বারা গুণ করলাম, ঠিক তারপরে আমরা এখানে দেখো কি করতে পারি mb²r × z²। তারপরে আমরা এখান থেকে v এর মান নির্ণয় করতে পারি, v² = z²/mr। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে খুব সহজে দেখো আমরা এখান থেকে v² এর একটা মান নির্ণয় করলাম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে বুরের একটি তত্ত্ব আছে, বুরের তত্ত্বে যে ওই যে ভর বেগ সম্পর্কিত একটি সূত্র আছে, কৌণিক ভরবেগ সম্পর্কিত। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুর তত্ত্বের মধ্যে কিন্তু আমরা জানি mvr = nh/2π, অর্থাৎ এটি কৌণিক ভরবেগ সম্পর্কিত একটি ধারণা। এই ধারণা থেকে আমরা কিন্তু লিখতে পারি যে এখানে আমরা লিখতে পারি v = nh/2π
2πmr। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এর উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি হবে, v স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার a স্কয়ার 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার। তাহলে আমরা এখানে এই যে v স্কয়ার একটা মান পেলাম, যে মানটি আমাদের আগের একটি সমীকরণে ছিল, অর্থাৎ 1 নং সমীকরণে ছিল। তো 1 নং সমীকরণ হতে আমরা এখানে লিখতে পারি যে 1 নং হতে b স্কয়ারের মান বসিয়ে পাই, সর্বশেষ যে সমীকরণ আছে এটাতে বসাবো। তাহলে এটাতে বসালে যে আমরা আগে একটি সমীকরণ পেয়েছিলাম 1 নং সমীকরণ, এখন হচ্ছে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণে b স্কয়ার একটা মান ছিল z স্কয়ার বাই mr, এই মানটি আমরা এখানে বসিয়ে দেব। এই মানটা বসানোর পরে অর্থাৎ 1 ও 2 নং হতে আমরা যে সমীকরণটি পাই সেটা হচ্ছে এটি। এখন এখানে যদি আমরা একটু আড়াআড়ি গুণ দেই যে m r n স্কয়ার a স্কয়ার 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার z স্কয়ার, আমি যদি এরকম লিখি তাহলে এখান থেকে আমি r এর মান খুব সহজেই নিয়ে আসতে পারি। দেখো দেখো খুব মজার একটি বিষয়, ঠিক আছে। এই যে m, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এইরকম একটা ইকুয়েশন লিখতে পারি। তারপরে এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে r আর এখানে একটি r, উভয় পক্ষকে r দ্বারা গুণ করলে সেটি বাদ চলে যায়। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো তোমরা, আমি এখানে আমার মেইন উদ্দেশ্য কিন্তু এখানে r কে বের করে নিয়ে আসা, অর্থাৎ r এর একটা মান নির্ণয় করা। এখানে আমি আরেকটা জিনিস বাদ দিতে পারি, এখানে m আছে, এই যে এখানে লক্ষ্য করো z স্কয়ার, উভয় পক্ষকে আমি যদি m দ্বারা গুণ করি তারপরে দেখো এটা এখানে m স্কয়ারটা m হয়ে যায়, এখানে r থাকে। তাহলে এখানে r আমরা রিপ্লেস যদি করি তাহলে এখানে r সমান লিখতে পারি m স্কয়ার a স্কয়ার 4 পাই স্কয়ার z m z, ঠিক আছে, সাথে স্কয়ার আছে, এখানে স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে সমীকরণটি লিখলাম আমরা, এটি হচ্ছে যে কোনো পরমাণুর ক্ষেত্রে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। এখন আমি যদি এখানে বলতে পারি এটি হচ্ছে n তম কক্ষপথের পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়। এখন আমি এখানে n দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি এটা হাইড্রোজেনের ক্ষেত্রে বলতে চাই, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর জন্য, তাহলে আমি বলতে পারি হাইড্রোজেন পরমাণুর জন্য এই যে z = 1, আমরা জানি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাহলে আমি লিখতে পারি হাইড্রোজেন পরমাণুর জন্য r = n স্কয়ার a স্কয়ার বাই 4 পাই স্কয়ার m স্কয়ার। তাহলে এটি হবে, অর্থাৎ z এর মান যখন আমরা 1 বসাবো তখন এটি হবে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজে দেখতে পারলাম যে আসলে এখানে এই যে পরমাণুর নিউক্লিয়াস এবং ইলেকট্রন কক্ষপথ যে ঘুরছে সেই কক্ষপথ এবং এই নিউক্লিয়াসের যে দূরবর্তী যে জায়গাটি আছে, অর্থাৎ যে ব্যাসার্ধটি আছে, সেই ব্যাসার্ধের রাশিমালা, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই ভিডিও থেকে পরমাণুর কক্ষপথের রাশিমালা জানতে পেরেছি। এর ঠিক পরের যে ভিডিওটি হবে সেটি থেকে আমরা ওই শক্তি স্তরের, অর্থাৎ পরমাণুর কক্ষপথের ইলেকট্রনের শক্তির সমীকরণ আমরা বের করব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।